আর্মির মধ্যে অনেক কিছু চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আর্মি দরবার হলে বৈঠক চলছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। বাংলাদেশে বিগত 7 দিন অনেক কিছুই ঘটে গিয়েছে এবং আর্মির মধ্যে অনেক কিছু চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আর্মি দরবার হলে বৈঠক চলছে। বৈঠকের মধ্যে কি নির্দেশনা আসবে বা কি ডিসিশন হবে বাংলাদেশ নিয়ে, সেটা আমরা মিডিয়ায় যখন ফলাওভাবে প্রচার হবে আমরা তখন বুঝতে পারবো। এই বৈঠকটা নিয়ে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি, অনেকেই বলবে এটা ফরমাল একটি বৈঠক। কিন্তু ফরমাল ভাবে চিন্তা করলে একরকম, আর ইনফরমাল ভাবে চিন্তা করলে ভিন্ন রকমও ব্যাপার আছে। 2024 সালের ব্যাপারটা তো আপনাদের মনে আছে। 3 আগস্ট যখন সেনাপ্রধান দরবার হলে বৈঠক ডেকেছিল, তখনই বাংলাদেশের রেজিম যে চেঞ্জ হবে সেটার মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল। সেখানে তিনি একটাই নির্দেশনা দিয়েছেন, যত নির্দেশনা আসুক, যতই কিছু হোক না কেন, আমরা অস্ত্র থাকবে হাতে, কিন্তু আন্দোলনকারীদের উপর গুলি চালানো হবে না। একটা গণ অভ্যুত্থানের জন্য এর থেকেও বড় রক্ষা কবচ কি হতে পারে, সেটা কিন্তু সেনাপ্রধান ডিক্লেয়ারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তখন ক্লিয়ার করে দিয়েছিল। 6 তারিখে লং মার্চ হওয়ার কথা, সেটা আরো একদিন এগিয়ে আনা হয়, কারণ সেনাপ্রধানের ক্লিয়ারেন্স ছিল। তখনই বোঝা গিয়েছে যে শেখ হাসিনার রেজিম চেঞ্জ হচ্ছে। আজকেও কিন্তু দরবার হলে সেম ফরমাল একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সৈনিক থাকবে, সেনাপ্রধান থাকবে এবং সেনাবাহিনীর আরো সিনিয়র নেতৃবৃন্দ থাকবে। এই যে একটা দরবার হলের বৈঠক, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের আগামীর রাজনীতি অনেক পট পরিবর্তনের ডিসিশন হতে পারে বা দিক নির্দেশনা আসতে পারে সেনাবাহিনীর উপর। এখানে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে শেষ খেলা খেলবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সাথে থাকবে ওয়াকারুজ্জামান, সেটা আমরা যখন ফলাওভাবে মিডিয়াতে প্রচার হবে কিছুদিন পরে বা 1-2 দিন পরে, তখন আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবো। কারণ দেশের সার্বভৌমত্ব এখন আমাদের রক্ষা করতে হবে। 90% জনগণ এখন ডক্টর ইউনূসের বিপক্ষে চলে গিয়েছে। করিডোরের ইস্যু নিয়ে, সাজেকের ইস্যু নিয়ে এবং সেন্ট মার্টিনের ইস্যু নিয়ে। আমরা আমাদের দেশে কোনো বহিরাগতকে জায়গা দিব না, ঘাঁটি করতে দিব না। শেখ হাসিনা বলেছিল, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই, আমি যদি ওদেরকে একটা ঘাঁটি গাড়তে দিই, তাহলে আমি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো, আমাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারতো না। সেই সিম্পেথি সকল কিছু এখন শেখ হাসিনার প্রতি চলে গিয়েছে। জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল। শেখ হাসিনা এই দেশের জন্য অন্তত মন্দের ভালো ছিল, কিন্তু ডক্টর ইউনূস এই 9 মাসে পুরো দেশটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। সেটা এখন সেনাবাহিনীও বুঝতে পেরেছে যে 5 আগস্ট আমরা জনগণের জন্য যেটা করেছিলাম সেটা ভুল ছিল। আজকে জনগণ কার হাতে দেশ তুলে দিয়েছে, এখন আমাদের দেশকে রক্ষা করার সময়। যদি জরুরি অবস্থা জারি হয়, আমরা অবাক হব না। এটা বরং জনগণের জন্য ভালো হবে, দেশের সার্বভৌমত্বের জন্য ভালো হবে, সকল রাজনৈতিক দলের জন্য ভালো হবে। আমি এটাও আশা করি বিএনপিও অখুশি হওয়ার কিছু নেই, কারণ এই সরকার যদি থাকে, বিএনপি যেটা নির্বাচন করতেছে, কখনো এই সরকার নির্বাচন দিবে না, তাদের এজেন্ডাও হাসিল হবে না। অন্তত আর্মি আসলে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পেলে, তখন একটু ইনক্লুসিভ নির্বাচনের যদি ব্যবস্থা করা হয়, অন্তত বিএনপি একটা ভালো পজিশনে থাকবে, সেটা বলাই চলে। আওয়ামী লীগ হয়তো অনেক ভালো পজিশনে না থাকলেও আওয়ামী লীগ একটা ভালো জায়গায় আসতে পারবে এবং রাজনীতিটা অন্তত করতে পারবে। তাই বাংলাদেশ কি এখন সেনা শাসনের দিকে যাচ্ছে? রাষ্ট্রপতি চুপ্পু কি তার শেষ খেলা, শেষ ট্রাম্প কার্ডটা কি এখন ছাড়বে? অনেক কিছুই এই আর্মির দরবার হলের বৈঠকের উপর নির্ভর করে। আশা করছি আপনারা অপেক্ষা থাকবেন, কি নির্দেশনা আসে, কি ডিসিশন নেয় আর্মি, সেটা আমরা সময় গেলে বুঝতে পারবো। কিন্তু যা নিবে, দেশের স্বার্থে ডিসিশন নিবে, জনগণের স্বার্থে ডিসিশন নিবে, কারণ আমাদের এখনো সেনাবাহিনীর উপর আস্থা আছে। ধন্যবাদ সকলকে।
তর্কের ছলে একটা কথা যদি জিজ্ঞাসা করা যায়, আমরা যারা শেখ হাসিনার বিচার চাইছি, মনে করছি যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত, শেখ হাসিনা অপরাধী, তিনি অপরাধ করেছেন, তারা কি আদৌ শেখ হাসিনার বিচার চাইছি, নাকি শেখ হাসিনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সার্কাস খেলা দেখাচ্ছি? সেই প্রশ্নটা কেন করছি তার উত্তর লুকিয়ে আছে নানা রকমের নানা জনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। শেখ হাসিনার মামলার কথাই ধরুন, শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এত মামলা হয়েছে, আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে একই সাবজেক্টে, একটা নির্দিষ্ট একটা সাবজেক্টে এত মামলা কোনো ব্যক্তির নামে হয়নি। যে বিচারটা একটা মামলা হলেই সম্ভব, সেই বিচারের প্রত্যাশায় আমরা হাজার মামলা করছি। এমনকি যে মামলা প্রক্রিয়াটা আরও 9 মাস আগে আমরা শুরু করেছিলাম, 9 মাস পরে যদি আবারও নতুন করে একের পর এক শেখ হাসিনার নামে মামলাই করতে থাকে, তাহলে এই মামলাগুলোর পরিণতি কি হবে? এই মামলাগুলো নিষ্পত্তি করতে কত বছর, কত যুগ সময় লাগবে? আবার আমরা শেখ হাসিনার দ্রুত বিচারের প্রত্যাশাও করছি, সরকারের কাছে বিচারের প্রত্যাশা করছি, সরকার শেখ হাসিনার দ্রুত বিচার করবেন, বিচার করে শাস্তির আওতায় আনবেন। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই যে হাজার মামলা করছি আমরা, সেই হাজার মামলার নিষ্পত্তি হতে কত হাজার বছর প্রয়োজন? সেগুলো কি আদৌ বাস্তবসম্মত কিনা, নাকি এক ধরনের সার্কাস খেলে, এক ধরনের উন্মত্ততা প্রকাশ করেই মজা পাচ্ছি? এই যেমন টাঙ্গাইলের কথাই ধরি, 5 আগস্ট সরকার পতন হয়েছে, এখন থেকে 9 মাসেরও বেশি সময় আগে। সেই 9 মাস পরে টাঙ্গাইলে আবারও শেখ হাসিনার নামে মামলা, এবং সাথে 193 জন, 193 জনের মামলা, এবং সাথে আরও অজ্ঞাত 150-200 জন। এটা এক ধরনের সার্কাস না? 9 মাস পরে আবার নতুন কি ইস্যু তৈরি হলো যে আপনাকে আবার মামলা করতে হবে? ইস্যু একই, ইস্যু পুরাতন, একই ইস্যুতে একই ইস্যুর পুনরাবৃত্তি হচ্ছে। তাতে করে আমাদের যে প্রত্যাশা বিচার ত্বরান্বিত করা, সেই প্রত্যাশা কি পূরণ হবে, নাকি আমরা নিজেদের অজান্তেই শেখ হাসিনার পক্ষে এক ধরনের কার্যক্রম পরিচালনা করছে? আমাদের এই কর্মকাণ্ডগুলো শেখ হাসিনার পক্ষেই চলে যাবে। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপারটা নিয়ে যখন গবেষণা হবে, তখন দেখা যাবে যে আন্তর্জাতিক মহলও বলতে শুরু করবে যে এগুলো আসলে হাস্যকর। একজন মানুষের বিরুদ্ধে একই সাবজেক্টে এত মামলা, শত হাজার মামলা, এগুলো কোনোটারই ভিত্তি নেই, এগুলো সাজানো, অর্থহীন। তাতে করে কি আমাদের উদ্দেশ্য সফল হবে, নাকি আমরা সেদিন হতাশায় নিমজ্জিত হব? টাঙ্গাইলে গতকালকে যে ঘটনাটা আবারও ঘটল, সেই ঘটনাটা একটু বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন আসলে হচ্ছেটা কি, আমরা চাইছিটা কি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। ব্যাপারে পরিণত হচ্ছে একের পর এক যে কাণ্ডগুলো হচ্ছে। সারা দেশে এমন কোনো উপজেলা নেই যেখানে শেখ হাসিনার নামে মামলা হয়নি। হ্যাঁ, একই বিষয়ে মামলা হয়েছে, স্থানীয় কারো বিরুদ্ধে মামলা করতে গিয়ে সেখানে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করা হয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো একটাই, যে শেখ হাসিনা আমাদের ভাষায় যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত, আমরা তার বিচার চাই। কিন্তু আদৌ কি আমরা বিচার চাই, কিংবা আদৌ কি আমাদের এই কর্মকাণ্ডের ভেতর দিয়ে বিচার প্রক্রিয়া সাধিত হবে, নাকি বিচার প্রশ্নবিদ্ধ হবে? সেই প্রশ্নটা সামনে এসে যায়। অনেক কথা ইন্ট্রোতে বলেছি, এবার সরাসরি সাবজেক্টে চলে যায়। গতকালকে টাঙ্গাইলের যেটা হয়েছে, ভুয়াপুর থানা আমলি আদালতে অলুয়া ইউনিয়নের একজন বিএনপি নেতা, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটা কি, যে ডামি নির্বাচন 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে নির্বাচন করেছে, সেই প্রসঙ্গ নিয়ে তিনি মামলা করেছেন। সেই মামলায় 193 জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং আরও 150-200 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও যাদেরকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী যিনি জেলে রয়েছেন, টাঙ্গাইল 2 আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল, তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক, এরকম অনেক নাম রয়েছে। সাথে 150-200 জনের তালিকা অজ্ঞাত নামও
দেয়া হয়েছে যে অজ্ঞাত 150-200 জন আরও আসামি। তার মানে হচ্ছে যে আরও 150-200 জনকে যে কোনোভাবে পুলিশ ইচ্ছা করলেই এই মামলায় ফাঁসিয়ে দিতে পারবে, সেরকম একটা বন্দোবস্ত করা হয়েছে। সেই বন্দোবস্তের মাধ্যমে আমরা কি আদৌ শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করছি, নাকি শেখ হাসিনাকে এক ধরনের কি বলবো যে এক ধরনের অপশন দিয়ে দিচ্ছি যে শেখ হাসিনা আন্তর্জাতিক মহলের সমর্থন পেয়ে যাবেন এই ধরনের কর্মকাণ্ডের ফলে? কারণ শেখ হাসিনার খুব সহজেই আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হবেন যে একজন মানুষের নামে একই বিষয়ের পুনরাবৃত্তি করে কত মামলা হতে পারে, তার মানে সবগুলোই হচ্ছে সাজানো, সবগুলোই নাটক। তাতে কি আমরা খুশি হব? তাতে কি শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে? সেটাই কি আমরা চাই? সেটাই কি আমাদের মূল উদ্দেশ্য? আমাদের নিজের অজান্তেই কি আমরা শেখ হাসিনাকে এক ধরনের ওয়াক ওভার দিয়ে দিচ্ছি? সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায়। সেখানে এই মামলায় অভিযোগ করা হয়েছে যে ভোটারদের সঙ্গে উইকেন্ডে ভোট দিতে গেলে, অন্যরা ভোট দিতে গেলে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালায়, আসামিরা বাদীকে মারপিট করে হত্যার হুমকি দেয়, এমন এজাহারে বলা হয়েছে। আরও বলা হয়েছে নির্বাচনে পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোর করে নৌকা মার্কার সিল মেরে বাক্স ভর্তি করেছে। তাতে সমস্যাটা কি হয়েছে? সেখানে তো বিএনপি অংশই নেয়নি, সেই নির্বাচন তো এমনিই বিতর্কিত, সেখানে তো বিরোধী দল কেউই অংশ নেয়নি। শেখ হাসিনা নিজের দলেরই পাল্টা আরেকজন প্রার্থী দিয়েছেন, ডামি প্রার্থী। তার ভাষায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিয়েছেন। সেই স্বতন্ত্র অধিকাংশই আওয়ামী লীগের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাই স্বতন্ত্র নির্বাচন করেছেন। এবং সেই সময় একটা আলোচনাও ছিল যে এই নির্বাচনটা এই মুহূর্তে অন্তত নিরপেক্ষ নির্বাচন হতে দেয়া উচিত। তাতে করে বোঝা যাবে যে আওয়ামী লীগের যারা প্রার্থী হয়েছেন তারা বিগত 15 বছরে যে সকল কর্মকাণ্ড করেছেন তাতে তাদের জনপ্রিয়তা আছে কি নেই। কিন্তু সমালোচনা রয়েছে সেই নির্বাচনটাও আসলে সেইভাবে হতে দেয়া হয়নি। সেইভাবে হতে না দেওয়ার ফলেও প্রায় 50-এর মতো আমরা স্বতন্ত্র প্রার্থীকে জিতে যেতে দেখেছি, যেটাতে আলোচনা ছিল যে যদি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন করতে দেয়া হতো, যারা ডামি ক্যান্ডিডেট হয়েছেন তাদের মধ্যে 200 জনেরও বেশি নির্বাচিত হয়ে যেতেন, তাতে করে শেখ হাসিনার সরকার বিতর্কিত হয়ে পড়তো। শেখ হাসিনা তো চাইবেন না তার সরকার বিতর্কিত হোক, সেই কারণেই ডামিদের ক্ষেত্রেও অনেকটা তাদেরকে সাইডে রাখা হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে হয় কি যে সব কিছু তো আর শেখ হাসিনা একা নিয়ন্ত্রণ করেননি, উপযাজক হয়ে নিয়ন্ত্রণ করার বহু লোক তো জন্মেই যায়। শেখ হাসিনা 300 আসনে যাদেরকে এমপি বানিয়েছিলেন সেই এমপিরা এত বড় বড় গডফাদার হয়ে গিয়েছিলেন যে তাদের আসলে শেখ হাসিনার সহায়তা নতুন করে দরকার হয়নি। তারা টাকার জোরে, বাহুবলের জোরে এই সকল হাইব্রিডরা যারা প্রতিপক্ষ হয়েছিল, স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছিল, তাদেরকে মেরে ধরে পাশ কাটিয়ে তাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে নিজেরা এক ধরনের যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে জিতে এসেছেন। সেগুলো তো সবই আওয়ামী লীগের মেকানিজম ছিল। কিন্তু সেখানে তো বিরোধী দল বিএনপি, জামাত, ম্যাক্সিমাম বিরোধী দল অংশগ্রহণ করেনি। তো যেখানে আপনারা অংশগ্রহণই করেননি সেখানে আপনাদের লোকজনকে আওয়ামী লীগ ছাত্রলীগ পেটালো কিভাবে? আপনাদের লোকজনকে পিটিয়ে ভোট কেন্দ্রে যেতে দিল না কিভাবে? আপনারা তো ভোট কেন্দ্রে জানেনই, আপনাদের তো ভোট কেন্দ্রে যেতে দেওয়ার কথাই নয়। এই যে তুচ্ছ তাচ্ছিল্যের ইস্যু নিয়ে, যে ইস্যু ধোপে টিকবে না, সেই সকল ইস্যু, আইনের মারপ্যাচে যে ইস্যুগুলো আসলে ঠুনকো বলে অভিহিত হবে, সেই সকল ইস্যু নিয়ে মামলা করে বরং শেখ হাসিনাকেই এক ধরনের ওয়াক ওভার দিয়ে দিচ্ছেন কিনা আপনারা, সেই প্রশ্নটা কিন্তু এসেই যায়। কারণ এত মামলা, একজন মানুষের বিরুদ্ধে এত মামলা, খুব সহজেই তো যে কেউ বলে উঠবে যে এগুলো জাস্ট সাজানো মামলা, এগুলো জাস্ট পরিকল্পিত মামলা, শেখ হাসিনার আদতে কোনো দোষ নেই, শেখ হাসিনা একজন নিষ্পাপ মানুষ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন কাছের লোকজন ষড়যন্ত্র করে এই মামলাগুলো দিয়েছে। এই ব্যাপারটা যদি প্রতিষ্ঠিত হয় তাতে কি আপনারা খুশি হবেন, নাকি এটা আপনারা চান না? যদি এটা আপনারা চান, যদি মনে করেন যে আইনের পরিভাষায় শেখ হাসিনা যদি দোষী হন, তার কর্মকাণ্ডে যদি ভুল থেকে থাকে, তিনি যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে আদালতের দায়িত্ব সেগুলো প্রমাণ করা। তো আদালতে
একটা মামলা করাও যা, 1000 মামলা করাও তাই। সাবজেক্ট তো একই 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 সাবজেক্ট। যেখানে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে, সেখানে সারা দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা, এবং সেগুলো গণমাধ্যমে এনে বিশ্বব্যাপী বাংলাদেশ একটা মামলাবাজির দেশ, বাংলাদেশে মামলাবাজি শুরু হয়েছে, মামলার ব্যবসা শুরু হয়েছে, এই ব্যাপারটা প্রচার করে কি নিজেরা খুব একটা উপকৃত হচ্ছেন? যে বা যারা এই কাজগুলো করছেন, রাজনৈতিকভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক, এলাকার প্রভাব বিস্তার করার স্বার্থে হোক আর জাতীয় প্রভাব বিস্তার করার স্বার্থে হোক, যেভাবেই হোক, আমার মনে হয় কর্মকাণ্ডগুলো একদিক দিয়ে শেখ হাসিনার পক্ষেই চলে যাচ্ছে। তাতে কোনো একদিন শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক পক্ষরা অংশ নেবে এবং তারা এটাকে উড়িয়ে দেবে স্রেফ একটা বানোয়াট, গুজব এবং সাজানো নাটক হিসেবে। তখন কি আপনারা খুশি হবেন? তখন কি আপনারা খুশিতে ধেই ধেই করে নৃত্য করবেন? সেই দিনের অপেক্ষায় কি আপনারা রয়েছেন? সেই প্রশ্নগুলো দর্শক এসেই যায়। আপনার মতামত কি দর্শক? আপনার কি মনে হয় যে এই যে এতদিন পরে আবারও ওই একই বিষয়ে আবারও মামলা, একের পর এক মামলা চলছে, এখনও সারা দেশে বিভিন্নভাবে মামলা হচ্ছে, যে মামলা ব্যাপারে নানাভাবে অভিযোগ উঠছে যে সবগুলোই সাজানো মামলা এবং বিভিন্ন জনকে আসামি করা হচ্ছে, তাদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্ট্যাটাস অনুযায়ী তাদের কাছ থেকে টাকা বাগানোর জন্য, এগুলো তো কোনো সুস্থ কর্মকাণ্ড হতে পারে না। এতে করে দেশ সামনে এগোবে না। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামীতে পট পরিবর্তনের পরে এর চাইতে 100 গুণ বেশি হবে। তখন কি দেশ শান্ত থাকবে? দেশ কি সুস্থ থাকবে? দেশকে আমরা কি পরিকল্পিতভাবে অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছি, নাকি আমরা চাই যে দেশ ক্রমেই আরও অসুস্থতার দিকে চলে যাক? শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন, যদি আপনার চোখে আমার চোখে সেগুলো ভুল মনে হয়, সেই ভুলগুলো আমরা না করাই তো সুস্থ বাংলাদেশের ইঙ্গিত। যদি একই কাজ আমরা করি তাহলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার কিংবা শেখ হাসিনাকে দোষ দেওয়ার অধিকার কি আমার আদৌ রয়েছে? হঠাৎ আওয়ামী লীগের বিশ্বস্ত পরীক্ষিত মিত্ররা ডক্টর ইউনূস সরকারের সাথে বৈঠকে এবং দেশের রাজনীতির গতি প্রকৃতি তারা পরিবর্তন করে দিতে চায়, আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে চায়, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। দর্শক দেখেন, যেখানে রাজনৈতিক দলগুলো, জনগণের পক্ষের শক্তিগুলো সংস্কার বা নানান বিষয়ে ইখতিলাফ সমাধানে গণভোটের কথা বলছে, যেটা পিওর ডেমোক্রেসি, যেখানে একটা নতুন বাংলাদেশে নতুন সংবিধান প্রয়োজন, যার ফলে গণপরিষদ নির্বাচন দরকার, এটা অনিবার্য। নইলে যে যেরকম ইচ্ছে সংবিধান পরিবর্তন করে ইচ্ছা মতো আবার ফেসিস্ট হয়ে উঠবে। এই জন্য একটা নতুন সংবিধান দরকার, যেটা গণপরিষদের মাধ্যমে হতে হবে, এবং সংবিধান সংশোধন করতে হলে গণপরিষদ লাগবে। সেখানে আওয়ামী লীগের পরীক্ষিত মিত্র সিপিবি, সিপিবি কে? হুই সিপিবি? এরা আওয়ামী লীগের পরীক্ষিত মিত্র। এরা দিল্লির পারপাস সার্ভ করেছে 15 বছর, না শুধু আজীবন, এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে। আওয়ামী লীগকে সিপিবি যেভাবে হেল্প করতে পেরেছে একটা মুখোশের আড়ালে, নিরপেক্ষতার মুখোশের আড়ালে, এবং সিপিবি কিন্তু শক্তিশালী অনেক। এই প্রথম আলো, ডেইলি স্টার, এরাই সিপিবি। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য অনেক বড় কিছু। সেই সিপিবি ডক্টর ইউনূস সরকারের সাথে ঐক্যমত কমিশনের সাথে মিটিং করছে এবং তারা বলছে, এই আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে পিনাকি ভট্টাচার্য একবার বলেছিল যে এই সিপিবির অফিস আমরা দখল নেব, কিন্তু জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে থাকার কারণে নানা কারণে এটা হয়ে ওঠেনি। সিপিবির কেন্দ্রীয় অফিসকে জয় বাংলা করে দেওয়ার একটা উদ্যোগ পিনাকি নিয়েছেন। কেন নিয়েছেন? এই সিপিবি পিওর ভারতের দালাল। যে আওয়ামী লীগের দোসরের অফিস দখল নিতে চেয়েছিল দেশপ্রেমিক পিনাকি ভট্টাচার্য, সেই সিপিবি সরকারের সাথে আলোচনায় বসে। শুধু আলোচনায় বসে তা না, তারা বলে যে গণভোট, গণপরিষদ সামনে আনলে ঐক্যমত সম্ভব নয়। এর মানে তরুণদের যে দাবি, মানে 72 সংবিধান রক্ষার জন্য এই সিস্টেম করছে সিপিবি। গণপরিষদ গঠন করলেই তো 72 সংবিধান থাকবে না, কিন্তু না, গণপরিষদ দরকার নেই, এটা করাই যাবে না, 72 সংবিধান থাক। আর গণভোট দরকার, গণভোট দিলেই তো জনগণ যেটা চায় সেটা প্রতিষ্ঠিত হবে, বা জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন ঘটবে।
আর গণভোট হলে তো তখন সল চাতুরি দিল্লির প্রেসক্রিপশন মানা বা এগুলো সম্ভব নয়, তখন তো স্পষ্ট একটা সিদ্ধান্ত আসবে। তো দর্শক, এটা মানতে পারছে না তারা বলছে যে গণভোট গণপরিষদ সামনে আনলে ঐক্যমত সম্ভব নয়। একদম দিল্লির পারপাস সার্ভ করছে, আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আওয়ামী লীগের এই বিশ্বস্ত মিত্র, ভারতের এই বিশ্বস্ত দালাল, তারা ডক্টর ইউনূস সরকারের সাথে মিটিং করছে। এজন্য আসলে বিপ্লবী হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এটা ওই পিনাকি ভট্টাচার্যের ওই সময়ের ডাকে সাড়া দিলেই হতো। কি, যেমন দেখেন, বিপ্লবীরা একটা পর্যায়ে এসে জাতীয় পার্টিকে কিন্তু ডাকতো সব জায়গায়। যেমন ইউনূসের শপথ অনুষ্ঠানে ছিল, বঙ্গভবনের সব প্রোগ্রামে দাওয়াত পেত, যমুনায় সব প্রোগ্রামে জাতীয় পার্টি দাওয়াত পেত। এরপরে তরুণরা যখন এটা নিয়ে নাড়াচাড়া করেছে তখন দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে। তো সিপিবির ক্ষেত্রে সেম কাজ করা উচিত ছিল। সিপিবিকে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে জয় বাংলা করে দেওয়া উচিত ছিল। এখন সিপিবি কি করছে? ওই ৭২ সংবিধান রক্ষার দালালিতে নেমেছে এবং গণভোটের বিরোধিতা করছে। জামাত কিন্তু গণভোট চায়, বা গণ অধিকার পরিষদ গণভোট চায়। গণতন্ত্রের পক্ষের শক্তি গণভোট তো চাইবেই, কারণ একতলাপ সমাধানে গণভোটের চাইতে সুন্দর বা গ্রহণযোগ্য সমাধান আর হতে পারে না। রাষ্ট্র সংস্কারের প্রস্তাবে গণভোট বা গণপরিষদ সামনে আনলে ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলের নেতারা বলছেন, সংস্কারের বাস্তবায়ন নির্বাচিত সরকার করবে, এটা প্রস্তাবের প্রথমেই থাকা দরকার ছিল, কিন্তু নিয়ে আসা হয়েছে গণপরিষদ, সংবিধান পরিষদ, গণভোট, এসব আলোচনাকে প্রধান বানানো হলে ঐক্যমত প্রতিষ্ঠা হবে না। এর মানে কি? ডক্টর ইউনূস সরকার কোনো সংস্কার এরা হতে দেবে না, যে এরা শুধু জাস্ট প্রস্তাব রেডি করবে, সুপারিশ তৈরি করবে, তারপরে সামনে যারা ভোটে জিতবে তারা করবে। আর ভোটে জিতবে তারা যে করে না, এটা তো ৯০তেই আমরা দেখি যে ঐক্যমত গুলো হয়েছিল, এটা কিছুই করেনি, এটা একটা প্রতারণা হয়েছিল জাতির সাথে। তাহলে সিপিবি এখন ডক্টর ইউনূস সরকার যেন কোনো সংস্কার করতে না পারে সেই বন্দোবস্তে নেমেছে। ভারত যেরকম এই সরকারের লেজিটিমেসি স্বীকার করে না, এই সিপিবি এই সরকারের লেজিটিমেসি স্বীকার করে না। বুঝতে পারছেন? তো পিনাকি ভট্টাচার্যদের থিওরি অনুযায়ী এই সিপিবি কে জয় বাংলা করে দেওয়াটা যে জরুরি ছিল, এখন উপলব্ধি হচ্ছে এরা কি রোল প্লে করছে। আমি মনে করি যে দেশকে যদি সঠিক পথে নিয়ে যেতে হয়, এই সিপিবি কে জয় বাংলা করতে হবে, এবং সেটা বিপ্লবী পদ্ধতিতে করতে হবে, এবং সেটা পিনাকি ভট্টাচার্যের থিওরিতে করতে হবে। তার আহ্বানে সাড়া দেওয়া উচিত, বা আবার এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। নইলে এই যে এখন ঐক্যমত কমিশন ডাকছে, তাদের সামনে ডক্টর ইউনূসের সাথে গোপন বৈঠকও করবে। জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ শেষে এমন পর্যবেক্ষণ তুলে দেন সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। গত 13 মে মুলতবি হওয়ার মানে এটা নিয়মিত তারা সংলাপ করে যাচ্ছেন। তিনি বলেন, আমরা বলছি আমাদের সামনে একটা প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন। ওই ভারত যা চায় সেটা, মানে একটা সুন্দর সংস্কার, এটা দরকার নাই, নির্বাচন চায় ভারত, নির্বাচন চায়। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় ভারত নির্বাচন চায়। তাহলে নির্বাচনের মধ্যে কি মধু আছে বুঝতে পারছেন? তার জন্য যা যা সংস্কার করা দরকার সেগুলো সামনে নিয়ে আসা দরকার, কিন্তু আমাদের আলোচনায় আসে নাই। ওনাদের লিখিত বইয়ের মধ্যে কিছুটা হলেও আছে। আমরা বলেছি একটু আলোচনায় আনেন। উদাহরণ দিয়ে প্রিন্স বলেন, এ ধরনের টাকার খেলা কিভাবে বন্ধ করা যাবে, নির্বাচন পেশি শক্তির দাপট কিভাবে বন্ধ করা যাবে, এরকম ভালো ভালো কথা, সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলেন। এখন দেখবেন যে এই সিপিবি এই নতুন বয়ান হাজির করবে যে না, ভারতের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় হাসিনা দেশ বিক্রি করেন নাই, ডক্টর ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছেন, এই চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, এই মানবিক করিডোরের নামে আমেরিকার পারপাস সার্ভ করছেন, সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন। এইগুলো এই সিপিবি আনবে, কারণ এদের থিওরি হচ্ছে আকাশ বাতাস সব হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। এই সিপিবি যেটা বলছে, তাহলে জনগণ মনে করবে যে একটা ভালো নির্বাচন হবে। তার আগের সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এই আলোচনায় দেখবেন যে এই 166টা প্রশ্ন চোখের সামনে আসছে, তার মধ্যে কিন্তু নাই। প্রিন্স বলেন, ওনারা যেভাবে প্রশ্ন স্প্রেডশিট করেছেন, শুরুতে একটা সংকট তৈরি করে ফেলেছেন। যদি ওনারা এটা বলতেন যে এই সিপিবি লোক নাই, ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবে না, কিন্তু এরা প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে এই সিপিবির। আপনারা যারা প্রথম আলো ডেইলি স্টারের পরিচয় জানতে চান, এরা কোন দলের, এরা বেসিক্যালি সিপিবির। আর সিপিবি হচ্ছে আওয়ামী লীগের সেবাদাস। তো এই হচ্ছে রাজনীতি দর্শক। এখানে আলিরিয়াজ যেটা বলছেন, জাতীয় ঐক্যমত প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। এখন এই সিপিবিকে নিয়ে আমাদের ঐক্যমত হতে হবে। যে সিপিবি হেফাজত এবং জামাতকে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে মেরে ফেলার বৈধতা উৎপাদন করেছে, যে তাদেরকে হত্যা করা উচিত,
এই বৈধতা উৎপাদন করেছে এই সিপিবি। আপনি অবাক হচ্ছেন? ইটস ট্রু। সেই সিপিবি কে নিয়ে জামাত, হেফাজত, চরমনায় সব ঐক্যবদ্ধ হবে। ইজ ইট পসিবল? সরকার সেদিকে যাচ্ছে। সেটা কেমন ঐক্যমত হবে একটু চিন্তা করেন। এই জন্য আমি বলবো যে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে এই সিপিবি কে জয় বাংলা করে দেয়া ছাড়া কোনো উপায় নেই। রাজনীতির মাঠ কখনো খালি থাকে না, কোনো না কোনো শক্তি এসে সেই মাঠে আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যায়। ভাবা যায় যে এক সময়ের আপনার কি বলা হয় যে সবচেয়ে কাছের মিত্র যে ছাত্র দল এবং ছাত্র শিবির অথবা বিএনপি এবং জামাত ইসলাম, এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি জামাত এক পক্ষ হয়ে আছে, ছাত্রদল আরেক পক্ষ হয়ে আছে, এবং কি একে অন্যের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন, অনেকেই প্রশ্ন করছেন তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পরিবর্তনটা কোথায় আসছে? এই প্রশ্নটা অনেকেরই মুখ দিয়ে চলে আসতেছে। কেন? যে আওয়ামী লীগ যাওয়ার পরেও এই দেশে যতগুলা গুম কতগুলা হয়েছে জানি না, বাট হত্যা হয়েছে অনেকগুলা, আর এই হত্যাগুলোর দায়ভার একদল অন্য দলের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা কথা বলছি ছাত্র শিবিরের একজন নেতার বক্তব্য, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ওনার এক মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল, কমেন্টেও তোলপাড়। ছাত্রদলের ভাষায় গুপ্ত সংগঠন হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত ছাত্র শিবির তারাই আসলে মিথ্যাচার করছে, বাট শিবির বলছে যে ছাত্রদলের হাতে ছাত্র শিবিরের 32 জন শহীদ হয়েছে। আমরা গণমাধ্যমে আসা যেই কি বলছে প্রতিবেদনটা, সেটাকে যদি একটু মনোযোগ দেই, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম তিনি বলছেন যে 32 জন নিহত হয়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছাত্রদল নিজেদের আভ্যন্তরীণ কুন্দলে তারা স্পেস পাচ্ছে না, আর রক্তের হোলি খেলায় মেতে উঠেছে ছাত্রদল, আর তাদেরকে সাধারণ ছাত্ররা গ্রহণ করছে না। ইভেন নিজেদের কুন্দলেও 5 থেকে 6 জন তাদের মারা গেছে। তাদের হাতে এই দেশের শিক্ষাঙ্গনের যে ক্যাম্পাসগুলো আছে এগুলো নিরাপদ না। তার বক্তব্য, বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত দিনে ছাত্রলীগ, হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করছে, সেখান থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এখন কারা আনবে? আর এই বক্তব্য তিনি দিয়েছেন গতকালকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী ছাত্র শিবিরের জেলা উত্তর শাখার আয়োজনে 87তম শহীদ গোলাম জাকারিয়ার 29তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে তিনি আপনার এই বক্তব্য রেখেছেন। সেখানে আরো অনেক বড় বড় নেতারাও ছাত্র শিবিরের উপস্থিত ছিলেন, কিন্তু এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ভাই এই যে 32 জন ছাত্র দলের হাতে শিবিরের নিহত হয়েছে, এর কোনো স্পেসিফিক ডেটা তিনি গতকালকে বক্তব্যে দেন নাই। তবে অনেকে বলছেন তিনি যেহেতু বলছেন নির্দিষ্ট একটা সংখ্যা, তার মানে অবশ্যই তাদের কাছে তথ্য আছে, কারণ তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বসেন বা কেন্দ্রীয় কমিটির একজন সেক্রেটারি, এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকা তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্যটা অবশ্যই সঠিক হবে। কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা আপনি যদি কমেন্টে দেখেন ঝড় তুলে ফেলছে। এই মুহূর্তে ছাত্র শিবির বনাম ছাত্র দল আমরা দেখতে পাচ্ছি কে কত গালি জানে, কে কত ধরেন বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজিতে গালাগালি করতে পারে, এইটার একটা প্রতিযোগিতা কমেন্ট সেকশনে চলছে। তবে বেশিরভাগ জায়গায় বিএনপিকে কিছুটা আবার সাপোর্ট করতেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এটা কিন্তু সত্য, আমি দেখছি। কারণ ছাত্রলীগের মনস্পটে ছাত্র শিবির খুবই একটা ভিলেন খলনায়ক ভূমিকায় আছে, আবার ছাত্র শিবিরের মনস্পটেও বিএনপির তুলনায় ছাত্রলীগ খলনায়ক ভূমিকায় আছে। তবে এই খেলাতে অনলাইনে ছাত্রলীগের সাপোর্টিংটা পাচ্ছে ছাত্র দলেরা, আবার ছাত্র দলের কর্মী বনাম শিবিরের কর্মী তাদের মধ্যেও যে গালাগালির প্রতিযোগিতা চলে, এটাও আসলে অবাক করার বিষয় যে আমরা যখন বলি যে ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলাম, তো সেই ক্ষেত্রে তাদের নেতাকর্মীরা যখন গালিগালাজ করে এটা আবার অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেন না। এখন গালি কি ইসলামী শিবির দিলে একরকম আর ছাত্রদল দিলে আরেক রকম? না, গালি গালি। তবে ওই যে ইসলাম নামটার কারণে আমাদের মানুষপটে একটা সাইকোলজিক্যাল চিন্তা কাজ করে যে না ভাই তুমি দাড়ি রাখো, তুমি পাঞ্জাবি পরো, তুমি টুপি পরো, তুমি গালি দিবে, এটা তো আমরা মানতে পারি না। তো যাই হোক, এই রক্তের হোলি খেলা বন্ধ করতে হবে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবসময় আগেও বলে আসছি, যে পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি কোথাও ইউনিভার্সিটি লেভেলে রাজনৈতিক দলগুলোর কোনো রকম এজেন্ট পাবেন না। আমার কাছে মনে হয় আমাদের যে ছাত্র রাজনীতি, এটাতে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি হিসাবে এই ছাত্রদল, একসময় ছাত্রলীগ করছে, ছাত্র শিবির, সবাই তারা তাদের মূল যে রাজনৈতিক দলটা সেটারই সাপোর্টিং শক্তি হিসেবে কাজ করে। ছাত্রদের কল্যাণে, শিক্ষার কল্যাণে আদৌ কি আসলে দৃশ্যপটে ওই রকম কোনো পরিবর্তন কখনো আমরা দেখছি? উন্নত বিশ্বের মতন ছাত্র রাজনীতিটারই বন্ধ করে দেওয়া উচিত। শিক্ষাঙ্গন থাকবে রাজনীতি মুক্ত, সেখানে আলাদা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।